যত কাণ্ড যেন সেই রামপুরহাটের ছাত্রীকে নির্যাতন করে খুনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে। ঠিক একই সময়ে আরও একটা খবর এলো রামপুরহাট থেকে। কি খবর? না, ছাত্রীকে বাড়িতে পড়াতে যেতেন এক টিচার, গিয়ে নাকি দিনের পর দিন শ্লীলতাহানি করতেন। এখানে প্রশ্ন ওঠে, ওই পড়ুয়া কিছু বলেননি কেন, ছাত্রী কিছু বলেননি কেন? আসলে তিনি ভয়ে ছিলেন, ট্রমায় ছিলেন। এবার যখন আরেকটা ঘটনা জানাজানি হলো, খবরে বেরোলো, চতুর্দিকে হই হই রব যে এরকম কাজে কোনো শিক্ষক করতে পারেন, তখন একটু সাহস এলো, বাড়িতে বলার পর পরিবার কি করলো দেখুন। শালা ওদের মতো মাস্টারদের জন্য শালা এই মেয়েগুলো মারা যাচ্ছে। মারো না, এখন মারিস না, ভাই মারিস না, এখন দাঁড়া বলছে বুকে হাত দিয়ে হলো কিস করা হলো। যতবারই পড়াতে ডাকতো ওই করতো, না ঘরে পড়া ডাকতো আর ওই করতো শালা। সরাসরি অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কে এই শিক্ষক, কতদিন ধরে এই ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ, কি পদক্ষেপ করছে এখনো পর্যন্ত পুলিশ? মেয়েটা বলুক। শিক্ষকের নাম অভিজিৎ পাল। সে একটা সরকারি স্কুলে পার্ট টাইম শিক্ষকতা করতে, পাশাপাশি সে গৃহ শিক্ষক ছিল। এই যে ছাত্রীটি, সে যেটি অভিযোগ করছে যে ক্লাস নবম শ্রেণী থেকেই সে ব্যাচে পড়তো এই শিক্ষকের কাছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে থেকে এই শিক্ষকের কাছে সে বাড়িতে পড়তো, নিজের বাড়িতে। সেই সময় কিন্তু এই ছাত্রীকে এই শিক্ষক নানাভাবে প্রলোভন দেয় এবং তার শরীরে বিভিন্ন অংশে হাত দেয়। এতদিন ধরে এই ছাত্রী চুপ ছিল, সামাজিক কারণে এবং বিভিন্ন ভয়ে এতদিন সে মুখ বন্ধ করেছিল। তো রামপুরহাটের যে ছাত্রী খুনের ঘটনা সামনে আসে এবং শিক্ষকের যে পর্দাফাশ হয়, তারপর এই ছাত্রী সাহস করে সে পরিবারের সদস্যদেরকে বলেন। পরিবারের সদস্যরা আজ রামপুরহাট শহরে আসেন এবং সেই শিক্ষককে ডাকেন। তারপর ওই এলাকায়, যে এলাকায় ডাকা হয়েছিল, সেই এলাকার লোকজন যখন বিষয়টি জানতে পারে, সেই শিক্ষককে আটকে রাখে। তারপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে এই অভিযুক্ত শিক্ষক। এবং যেটা আমরা পরিবার সূত্রে জানতে পারছি, এই শিক্ষক কিন্তু দীর্ঘদিন থেকে এই ছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দিত, শরীরের বিভিন্ন অংশে হাত দিত, কিন্তু সেই ছাত্রী এতদিন মুখ বন্ধ করেছিলেন, কোনো একটা ভয়ে হয়তো বলতে পারেননি। তবে রামপুরহাটের যে ছাত্রী খুনের ঘটনা সামনে আসে, তারপর সে কিন্তু সাহস পায়। ভয়, একটা ভয়, লোকলজ্জার ভয়, সামাজিক ভয়। টিচার, লোকে আমার কথা বিশ্বাস করবে তো যে টিচার এরকম কাজ করেছে? এই ভয়ে এতদিন চুপ করেছে। সেই সব ভয় কেটে গেল যখন আরেক টিচারের কুকীর্তি ফাঁস হয়ে গেল, জানিয়ে রামপুরহাটে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল সেই টিচার, যে টিচার একেবারে নির্লিপ্তভাবে ছাত্রী খুনের পর তারপরে চলে গিয়েছিলেন আইনি সহায়তা নিয়ে পালিয়ে বাঁচতে, কিন্তু শেষমেশ আর বাঁচা হলো না। শিক্ষক জীবনে আলো দেখান। রামপুরহাটে সেই শিক্ষকই ছাত্রীর জীবনটা শেষ করে দিল। তার হাতেই ছাত্রীর মর্মান্তিক পরিণতি। বীরভূমের রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে শারীরিক নির্যাতন এবং খুন। অভিযোগ, এরপর দাগী অপরাধীর মতো ঠান্ডা মাথায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে শিক্ষক মনোজ কুমার পাল। আইনজীবীর সামনে ফাঁদে মিথ্যে গল্প। সিউড়ি আদালতের আইনজীবী অনিন্দ্য সিংহের দাবি, 7ই সেপ্টেম্বর তাঁর সঙ্গে দেখা করে মনোজ কুমার পাল। দাবি করে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছাত্রীকে তিনি বকাঝকা করেন। রামপুরহাটের বীরচন্দ্রপুর মন্দিরে নিয়ে যায়। মন্দির থেকে ফেরার সময় জামা কিনে দেয়। রাতে নিজের ভাড়া বাড়িতে ছাত্রীকে রাখে। সেই সময় নাকি পরিচারিকাকে ফোন করে মনোজ পাল, তার কাছে ছাত্রীকে রাখতে চায়। পরদিন মেয়ের খোঁজ করতে শিক্ষকের বাড়িতে যায় ছাত্রীর বাবা। সেই সময় বাড়ির মধ্যে ছাত্রীকে লুকিয়ে রাখে বলে দাবি শিক্ষকের। তারপর গ্রামের কাছে ছেড়ে আসে। দাগী অপরাধীরা যেমন ঠান্ডা মাথায় অপরাধ করে, নিজেদের বাঁচানোর চেষ্টা করে, এই শিক্ষকও সেটাই করেছে। ঠান্ডা মাথায় আষাঢ়ে গল্প বলেছিল আইনজীবীকে। তারপর আইনজীবীর কাছে বারবার জানতে চেয়েছিল কোনো কারণে ছাত্রীর দেহ উদ্ধার হলে তার বাঁচার রাস্তা কি। এতেই খটকা লাগে আইনজীবীর। পরামর্শ চাইছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে, যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায়, বা যদি কোনো কারণে তার পচা গলা দেহ উদ্ধার হয়, বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে, তা কি হতে পারে
এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল এবং উনি চেয়েছিলেন যে যাতে এইটার সমস্যা সমাধান থেকে উনি মানে এই কেসের মধ্যে অ্যান্টিসিপেটরি বেল উনি নিতে পারেন। এত গল্প ফেঁদেও শেষমেশ লাভ হয়নি, পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরেই মামলা ছাড়ার সিদ্ধান্ত নেন আইনজীবী অনিন্দ সিংহ। কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে মাস্টারমশাই এই ঘটনার অভিযুক্ত এবং সোল অ্যাকিউজড, অন্য কোনো আসামি নেই এই ঘটনায়। সেহেতু আমি এই মামলাটা যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনের বাইরে একজন হিউম্যান বিং, আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি মামলা করব। শিক্ষক মনোজ পালের আরও কীর্তি। অভিযোগ, তার সঙ্গে বাড়ির পরিচারিকার সম্পর্ক তৈরি করে। বিষয়টি জানতে পারেন পরিচারিকার স্বামী, মাস 6 আগে কাজ থেকে ছাড়িয়ে দেন। অভিযোগ, এরপরেই নাকি পরিচারিকার স্বামীকে খুন করার হুমকি দেয় শিক্ষক মনোজ পাল। মাস্টার আমাকে মেরে পুঁতে বলেছিল, স্ত্রীকে ছাড়ার জন্য ছিল সম্পর্ক ছিল, কি বোঝায় পুলিশকে ভয় করি না, আমাকে এর ধমকি দিয়েছিল আমাকে। সবার মুখে শুনেছি চরিত্রটা খুব খারাপ, কারণ মেয়েদেরকে ভয় দেখাতো যে তুমি এই কাজ করেছো, তোমাকে টিসি দেওয়া হবে, হ্যান ত্যান করাবো, পরীক্ষা নেওয়া দেবো না, কিংবা কম দিয়ে দেবো, কিংবা ঘরে বলে দেবো। মেয়েগুলোকে বেশি ব্ল্যাকমেল করতো। মনোজ পালের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকে বেড়ো গ্রামে। বছর 5 আগে রঘুনাথপুরের সাঁওতালডির একটি স্কুলে পড়াতো। অভিযোগ, সেখানেও অনেক কিছু ঘটিয়েছে। অন্য একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রেম করে বিয়ে করে। অভিযোগ, বিয়ের পর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে মনোজ। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো, শেষমেশ ডিভোর্স। এইসবের পরে মনোজ পালকে পুরুলিয়া স্কুল ছাড়তে হয়। যোগ দেয় বীরভূমের রামপুরহাটের স্কুলে। সেই স্কুলেরই ছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগ। শেষমেশ গ্রেফতার। পুলিশ গ্রেফতার করলেও তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কারণ 28 আগস্ট থেকে নিখোঁজ ছিল স্কুল ছাত্রী। গ্রামবাসীদের দাবি, শুরুতেই পুলিশ তৎপর হলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। 1 সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ। 6 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। 6 দিন পর শিক্ষককে ছেড়েও দেয় পুলিশ। শুধু তাই নয়, শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ, কারণ ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। রামপুরহাটের যে বাড়িতে শিক্ষক ভাড়া থাকতো তার উপরেই বসানো রয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার ফুটেজ কি তদন্তকারীরা খতিয়ে দেখেছিলেন? কেন অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেও ছেড়ে দিয়েছিল? আমি দিন নাই রাত নাই ঘুরে 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 আপনাদের আপনারা করতে পারেন। অন্য জনের সাথে ভালোবাসা করে বাড়ি আপনি বলেছিলেন। ক্লাস 7-এর ছাত্রীর দেহ উদ্ধারের পর এই শিক্ষককেই খুঁজে গ্রেফতার করে পুলিশ। ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা। 17 সেপ্টেম্বর দমদম থেকে এক নাবালিকাকে কিডন্যাপ করা হয়েছিল। শেষমেশ তাকে খুঁজে পেল পুলিশ, সিটি থানার পুলিশ। এবং এই ঘটনায় জড়িত একজন টিচার। আর কে জড়িত? আচ্ছা, কিডন্যাপের মোটিভ কি? একজন অধ্যাপিকা, আরো 3 জন গ্রেপ্তার। আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, কেন কিডন্যাপ করা হয়েছিল, কারা জড়িত বলে মনে করছে পুলিশ? তাকে একেবারে এই কিডন্যাপের মোটিভ কি তা জানার জন্য 3 অভিযুক্তকে এখনো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং জানা যাচ্ছে 17 তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে 5 বছরের এই নাবালিকাকে 3 জন অপহরণ করে এবং ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ দেখেই 3 জনকে শনাক্ত করে সিটি থানার পুলিশ। আর সকালে কসবার তাদের বাড়ি থেকে এই একজন অধ্যাপিকা সহ আরো 2 জনকে পুলিশ গ্রেফতার করেন। এবং কি কারণে এই নাবালিকাকে তারা অপহরণ করেছিল বা এর পেছনে অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে কিনা, গোটা বিষয়টি জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং জানা যাচ্ছে যে যেদিন এই ঘটনা ঘটে তার 24 ঘন্টার মধ্যেই নাবালিকার বাবা থানায় লিখিত অভিযোগ করেন এবং তারপরে এই নাবালিকার খোঁজ করা হয়। এবং এই মহিলা নাকি আগে এই নাবালিকাকে একাধিকবার প্রলোভন দেখিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলছেন। সেক্ষেত্রে কেন তাকে অপহরণ করা হলো এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 3 অভিযুক্তকে, এই অধ্যাপিকার সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই নাবালিকার? অর্থাৎ তার কাছে পড়তো বা এরকম কিছু?
না দেখে একেবারে এরকম কোনো রকমই যোগাযোগ ছিল না। এমনকি যখন দমদম স্টেশনে তিনি যেতেন, যেহেতু নাবালিকা আশেপাশেই সেখানে থাকতো, মাঝের মধ্যে সেই অধ্যাপিকা সেই নাবালিকার সঙ্গে কথা বলতেন বা দেখা করতে যেতেন, এরকম একটা বিষয় কিন্তু সামনে আসছে। যেই কারণে যখন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে তিনজনকে দেখা গেছে, তারপরেই সিটি থানার পুলিশ তদন্তে নামে গোটা বিষয়টিতে এবং নাবালিকার বাবা তাকে দেখানো হয়। পরবর্তীতে কসবার বাড়ি থেকে আর সকালেই এই অধ্যাপিকা সহ আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন এই নাবালিকাকে অপহরণ করা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু পুলিশ এখনো তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। নাবালিকাকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে রৌনক? এবং নাবালিকা খুব স্বাভাবিকভাবেই একটা ট্রমার মধ্যে থাকবে, কিন্তু কিছু কি বলতে পেরেছে পুলিশকে কি হয়েছিল? দেখো, সকালেই কসবার এই অধ্যাপিকা যেখানে বাড়ি, কসবা রোডের ওপরে 148 জিপ যেখানে তার বাড়ি, সেই বাড়ি থেকে এই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। সাময়িকভাবে 17 তারিখ থেকে আজকে বেশ কয়েকটা দিন কেটে কেটে ট্রমার মধ্যেই রয়েছে, কিন্তু তার সঙ্গেও পুলিশ কথা বলার চেষ্টা করছে এবং তার যে পরিবারের লোকজন তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এর পেছনে মোটিভটা কি, কেন তাকে অপহরণ করা হলো, গোটা বিষয়টি কিন্তু এই 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে উঠে আসবে এবং 3 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। গার্ডেন নিচে ডিসি পোর্টের অফিসের কাছে এক যুবকের দেহ উদ্ধার, রক্তাক্ত দেহ, গুলিবিদ্ধ দেহ, আর এই রক্তাক্ত দেহের পাশে আগ্নেয়াস্ত্র। ডিসি পোর্টের অফিসের কাছ থেকে এই দেহ উদ্ধার। কে এই যুবক, কখন কিভাবে তার দেহ মিলল, কি মনে করছে প্রাথমিকভাবে পুলিশ? আশপাশে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে যেখান থেকে যে ফুটেজ থেকে তদন্তে গতি পেতে পারে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, একদমই, বা আমরা সেই ঘটনাস্থলে রয়েছি। ঠিক সকাল 9:45 পুলিশের কাছে খবর যায় এবং ঠিক একদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে, তার ঠিক আমার ডান দিকে ডিসি পোর্টের অফিস এবং বাঁ দিকে ওয়েস্ট পোর্ট থানা। আমরা ঘটনাস্থলটা একবার দেখানোর চেষ্টা করব যে ঠিক এই যে দুমাইন রোড, তার ঠিক পাশেই ফুটপাত, হুগলি জুট মিল রয়েছে, ঠিক তার পাশেই ডিসি পোর্টের অফিস এবং সেখানেই এই গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেই ফুটপাতের ওপর রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। পাশেই আগ্নেয়াস্ত্র রাখা ছিল এবং সেই জায়গা যাতে বৃষ্টিতে সেই তথ্য কিছু বিনষ্ট না হয় সেই কারণে এই মুহূর্তে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। ইতিমধ্যেই 3 ঘন্টা হয়নি। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ স্পটে, এই স্পট থেকে তোমার পক্ষে বোঝা সম্ভব একদিকে ডিসি পোর্টের অফিস আর একদিকে থানা, তাহলে এখানে নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ঠিক কোন কোন জায়গায় রয়েছে, মানে ঘটনা কখন হয়েছিল বা কারা ছিল ঘটনাস্থলে, যদি অন্য কোথাও ঘটনা ঘটিয়ে এখানে নিয়ে এসে ফেলা হয়, যাই হয়ে যাক না কেন সেটা তো ফুটেজে ধরা পড়বে। ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায় কোথায় রয়েছে তোমার ওখান থেকে দেখা সম্ভব হচ্ছে? একদমই, আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তা ডিসি পোর্টের অফিস চলে গেছে, তার সামনে যে সমস্ত পোলগুলো রয়েছে সেই পোলগুলোতে কিন্তু কোথাও এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু কোথাও আমরা সেই পোলগুলো দেখানোর চেষ্টা করব। সেই এই কাছাকাছি কোথাও ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে নেই, অর্থাৎ ডিসি পোর্টের অফিস তার সামনে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, ঠিক তার সামনে। কিন্তু এই মুহূর্তে অন্যদিকে যদি আমরা দেখাই যে একেবারে যে রোড রয়েছে, এই রোডটা বরাবরই যদিও গুরুত্বপূর্ণ, এখানে ডিসি পোর্টের অফিস রয়েছে এবং একদিকে ওয়েস্ট পোর্ট থানা রয়েছে, কিন্তু প্লেস অফ অকারেন্সের কোনো ফুটেজ পাওয়া সম্ভব নয়, বরং সেই প্লেস অফ অকারেন্সে কারা কখন পৌঁছেছিল বা কারা সেখান থেকে বেরিয়ে গিয়েছিল সেই ফুটেজ হয়তো পাওয়া গেলেও যেতে পারে, তাই তো? একদমই, অর্থাৎ এই জায়গায় যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে কোথাও কিন্তু সিসিটিভি ফুটেজ নেই, একটু দূরে রয়েছে। অর্থাৎ কে ওই যুবক গুলিবিদ্ধ, তার দেহ রক্তাক্ত দেহ পড়েছিল, আজ সকালে দেখেছেন এলাকার মানুষ, তারা দেখেছেন পাশে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। পুলিশ তদন্ত করছে এই যুবককে, জানতে হবে কারা, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে নজর থাকবে আমাদের। সিউড়ির একটি নার্সিংহোমে রোগী মৃত্যু নিয়ে একেবারে ধুন্ধুমার, দেখুন একবার অবস্থা।
বলা হচ্ছে ভুল অস্ত্রোপচারে নাকি রোগীর মৃত্যু হয়েছে। আর এই অভিযোগে এই রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছে পরিবার। সুপ্রতিম আছে আমার সঙ্গে। সুপ্রতিম, কেন এই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে, ওই মৃতের পরিবারের তরফ থেকে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে তাও জানতে চাইবো। দেখো, সেটাতে এই যে রোগী, তার নাম হচ্ছে মণি দাস, এবং 3 আগস্ট অর্থাৎ 3 আগস্ট কিন্তু এই যে সিউড়ির যে আনন্দময়ী নার্সিংহোম রয়েছে সেখানে তার গল ব্লাডার অপারেশন হয়, এবং তারপরে যখন তার অবস্থার অবনতি হয় তাকে সিউড়ির আরেকটি নার্সিংহোমে সেখান থেকে স্থানান্তরিত করা হয়, সেখানেও তার আরেকটি অপারেশন হয়। তারপর সেখান থেকে যখন তার অবস্থার অবনতি হয় সেখান থেকে তাকে বোলপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া যায় চিকিৎসার জন্য, এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব ছিল কিন্তু ওই যে ডাক্তার প্রথম অপারেশন করেছিল সে। কিন্তু রাস্তায় এতদিন ধরে অবনতি হতে হতে গতকাল বিকালবেলায় তার মৃত্যু হয়। এরপরেই কিন্তু পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন, এবং তাদের অভিযোগ হচ্ছে যে প্রথম যেখানে অপারেশন করা হয়েছে এবং যে ডাক্তার সৌমেন্দ্র দত্ত, তার অপারেশনের ভুলেই কিন্তু এমনটা হয়েছে বলে অভিযোগ ছিল। কিন্তু তারা কিন্তু নার্সিংহোমের সামনে দেহ নিয়ে আসে এবং রাস্তার উপর দেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, এবং সিউড়ি থানার পুলিশ আছে, তাদেরকে আশ্বাস দেয় যে গোটা ঘটনা তদন্ত করা হবে। নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে বলে যে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে। তারপর কিন্তু তারা দেহ তুলে নেয়, যদিও যখন যে মুহূর্তে তারা রাস্তা অবরোধ করেছিল যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। ধন্যবাদ। এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে, ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গেছে। কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো, ফার্স্টে ট্রিটমেন্টের খরচা দেবো বলে 1 টাকা উনি দেননি, কোনো রিস্ক নেননি। আমরা গিয়েছি, আমাদেরকে বলেছে তোমরা কোর্টে কেস করো, আমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সৌমেন দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে, ও নারী কেটে দিয়েছে, খাবারের ঘর কেটে দিয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে। সব প্রথম থেকেই ও ভুল করেছে, প্রথমে গলব্লাডার ওটি করতে দিয়ে ও যা করার করে দিয়েছে।